ট্রাইগ্লিসারাইড 2325 থেকে 390 মাত্র এক মাসে, এবং ট্রাইগ্লিসারাইড কমানোর ওষুধ ছাড়াই, মানে কোলেস্ট্রল কমানোর ওষুধ ছাড়াই। মাছ, মাংস, ডিম, ঘি খেয়ে এবং চর্বিযুক্ত মাংস খেয়ে, রেড মিট খেয়ে, সঙ্গে চর্বিও খেয়েছেন, ডিমের কুসুম খেয়েছেন। কটা করে ডিম খেয়েছিলেন আপনি? আমি প্রথম দিকে খেয়েছিলাম 10 থেকে 12টা। 10টা থেকে 12টা কুসুম সহ? কুসুম সহ। এবং ওই হাঁসের ডিমটা খেতাম আর দেশি মুরগিটা। হাঁসের ডিম আর দেশি ডিম খেতেন? দেশি ডিম। আর চর্বিযুক্ত মাংস খেয়েছেন? রেড মিট খেয়েছি, চর্বিযুক্ত মাংস খেয়েছি। চর্বি খেয়েছিলেন? চর্বি খেয়েছি, হ্যাঁ। আর বড় মাছ খেয়েছিলেন? বড় মাছ খেয়েছি, আপনার ওই বড় কাতল মাছ খেয়েছেন? বড় কাতল, রুই মাছ। তারপরে আপনার ওই ইলিশ মাছও খেয়েছি। ইলিশ মাছও খেয়েছেন? মাছের তেল খেয়েছিলেন? আমি তেল খেয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আর ঘি বাটার খেয়েছেন? ঘি বাটার দিয়ে আপনার ওই যে বাদাম যেটা ভাসে সেটা খেয়েছি। ঘি বাটার দিয়ে বাদাম ভেজে খেয়েছেন? তরকারিতেও ঘি বাটার চলেছে। তরকারিতেও ঘি বাটার চলেছে। আর আপনার কফি খেয়েছিলেন ঘি বাটার দিয়ে? কফি খেয়েছি, বুলেট কফি, কোকোনাট অয়েল দিয়ে কফি খেয়েছি। কোকোনাট অয়েল দিয়ে। দেখুন, ঘি বাটার, কোকোনাট অয়েল, মাংসের চর্বি, বড় মাছ সব খাওয়ার পর ট্রাইগ্লিসারাইড কমে গেল। তো এই 2325-এর রিপোর্টটা আমি ফেব্রুয়ারি মাসের সম্ভবত 10-11 তারিখ 2025 সালের আমি ফেসবুকে পোস্ট করেছিলাম। পোস্ট করা মাত্রই হয়ে শুরু হয়ে গেছিল। কেউ বলছিলেন নট রিয়েল, কেউ বলছে ভুলভাল নিয়ম, কেউ বলছে এইসব নিয়ম পোস্ট করেন কেন, এইসব রিপোর্ট পোস্ট করেন কেন। আরে বাবা, রিপোর্ট কি আমি করেছি নাকি? রিপোর্ট কি আমি করেছি? রিপোর্ট করেছেন একজন, দেখুন এখানে লেখা আছে তার ডিগ্রি, নাম বলছি না। হ্যাঁ, উনি একজন প্যাথোলজিস্ট, এমডি প্যাথোলজিস্ট। এমডি করতে গেলে আগে এমবিবিএস করতে হয়। এমবিবিএস পাওয়ার পরে আবার এমডির জন্য দিনরাত খেটে পড়াশোনা করে পরীক্ষা দিতে হয়, তারপর এমডি চান্স পেতে হয়। তো উনি এমডিতে প্যাথোলজি চান্স পেয়েছিলেন, তারপরে পাস করে এসেছেন, তারপরে এখন প্র্যাকটিস করছেন। তো রিপোর্ট যে কে করে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, একটা রিপোর্ট যখন এরকম লেভেলের প্যাথোলজিস্টরা রিপোর্ট হাতছাড়া করেন, তখন বারবার ক্রস চেক করা হয় যে আমি এত ট্রাইগ্লিসারাইড 2325 ট্রাইগ্লিসারাইডের রিপোর্ট ছাড়বো বাজারে। তাই বারবার ক্রস চেক করে ভেবে ভেবে একটা রিপোর্ট ছাড়েন। দুম করে ইচ্ছে হলো একটা ভুলভাল রিপোর্ট দিয়ে দিলাম, এটা করে দিন না। আর আমরা কেউ জানি না কারো কত বাড়তে পারে, কেউ কোনো রিপোর্ট দেখেন তো বলবো না কেন ভুলভাল কথা। তাই দুমদাম কোনো রিপোর্টকে ভুল বলে দেওয়া উচিত নয়। এরকম আর একটা আপনাদের জানানোর জন্য, তার পরের সপ্তাহে আমি আর একটা 2300-র ওপর ট্রাইগ্লিসারাইড রিপোর্ট পাওয়া রিপোর্ট আমি ফেসবুকে পোস্ট করেছিলাম। ওটা ছিল সম্ভবত নদিয়ার, আর এটা মুর্শিদাবাদের লালগোলার। বাড়ি কোথায় আপনার? লালগোলা থানার চামাপাড়া গ্রাম। কি নাম? মোহাম্মদ আখতারুল ইসলাম। মোহাম্মদ আখতারুল ইসলাম। তাহলে প্রথম যেদিন আসেন সেদিন কত ছিল ট্রাইগ্লিসারাইড? 2325। আর আপনি 10 তারিখ রিপোর্ট করেছেন আবার মার্চ মাসের 25 সালে, কত? 390। কমেছে তো? কমেছে প্রায় 1965। এতগুলো কমে গেছে। কোলেস্ট্রল ওষুধ খেতেন না তো? না, আমি খেতাম না। কোলেস্ট্রল ওষুধ ছাড়া? কোলেস্ট্রল ওষুধ ছাড়াই আমি খাওয়ার মাধ্যমে। আচ্ছা, খাওয়ার মাধ্যমে নিয়ম মেনে, আমার নিয়ম মেনে সব। আপনার নিয়ম মেনে? হ্যাঁ, সব বলবো কি নিয়ম না নিয়ম মানতে হয়। আর এগুলো আপনার কি আগে থেকে বেড়ে থাকতো? কদিন থেকে বেড়েছিল এগুলো? এগুলো আমি কোনোদিন রিপোর্ট করিনি, হঠাৎ করে আমার পেটে ব্যথা করতে লাগলো। হ্যাঁ, আজ থেকে 3 মাস আগে। তখন আমি স্কুল যাওয়ার পথে রাখতে লাগলো। আমাদের ওখানে লোকালি একজন ডাক্তারকে দেখিয়েছিলাম। সেই ডাক্তারবাবু আমাকে রিপোর্ট করতে বলেছিল। রিপোর্ট করার পরে আমাকে বললো যে ওই পেটের ভিতরে ওই এলএফটির সমস্যা আছে। আমাকে রিপোর্ট করতে দিয়েছিল, কিছু রিপোর্ট করেছিলাম, সেখানে ধরাও পড়েছিল। তারপরে আমাকে বললো যে কিছু ওষুধ 12 মাস খেতে হবে, যতদিন বাঁচবে। কিন্তু আমি কথা শুনে কিন্তু আমি ওষুধ খাওয়া। আর খাবার কি মানা করেছিল? খাবার বলেছিল যে মাছ মাংস খাওয়া চলবে না। হ্যাঁ, একবার সবজির উপর নির্ভর করতে হবে। সবজির উপর, মানে ওটাকে সবজির উপর নির্ভর করতে হবে। নিরামিষ খাবার খেতে হবে, খাওয়া চলবে না। হ্যাঁ, মানে আপনার এই জাতীয় তেল জাতীয় খাবার খাওয়া চলবে না। হ্যাঁ, আপনার ওই সবজির উপরে নির্ভর করতে হবে। হ্যাঁ, এবং ভাত রুটি পরিমাণ, মানে অল্প পরিমাণ খেতে হবে। আচ্ছা, যা হোক, ঠিক আছে। দিয়ে তারপরে আপনি কি করলেন? তারপরে আমি বিষয়টা আপনার 3 বছর আগে একজন আসার একজন নামও লিখেছিলাম আমি। সময়ের উপরে আসতে পারেনি। 3 বছর আগে? 3 বছর আগে। 3 বছর থেকে ভুগছেন এগুলো নিয়ে? 3 বছর থেকে আমার ওয়েটটা নিয়ে ভুগছিল। ওয়েটটা বেড়ে গেছিল হঠাৎ। প্রথমে 10 বছর আগে আমার ওয়েট ছিল 62 কিলো। হ্যাঁ, সেখানে 95 কেজি। আজ থেকে 3 মাস আগে যখন এসেছে, তারপরে সমস্যাটা দেখা দিয়েছে। তারপরে আমি আমার মামা শ্বশুর আপনার কাছ থেকে ঠিক হয়েছে। ভালো হয়েছে। কি হয়েছিল ওনার ওই পেটের ওজন বেড়ে গেছিল, আর আপনার হালকা সুগার ছিল, আর আপনার এই
কোলেস্ট্রল ওটা সব নর্মাল হয়ে গেছে? সব নর্মাল হয়ে গেছে এবং এখন অবধি মেনে চলছে এবং ওর মাধ্যম দিয়ে আপনার কাছে এসেছে আমি। 3 বছর ধরে আমার কাছে আসার চেষ্টা করে আসতে পারেন? আসতে পারেনি, কিন্তু ওর মাধ্যম দিয়ে ও বললো যে এখানে ভালো ডাক্তার আছে, যাও। এবং লাস্ট অব্দি যখন আর উপায় ছিল না তখন উপায় ছিল না, মানে শেষ অবধি মানে রিপোর্টটা করে খুব টেনশনে ভুগছিলাম আমি। এই এত হয়ে যাওয়ার পর আপনার রিপোর্ট করেছিলাম 10 ফেব্রুয়ারি 2025 15 তারিখ আপনার এটা বহরমপুরের রিপোর্ট, বহরমপুরের বড় শহরের একটা বড় ল্যাবের রিপোর্ট। তাই দুমদাম কাউকে বলে দেওয়া উচিত নয় ভুলভাল, দেখলেই বলে ভুল রিপোর্ট, ভুল রিপোর্ট, ভুল রিপোর্ট। রিপোর্ট তো আমি করি না, রিপোর্ট তো প্যাথোলজিস্টরা করেন। আপনার কাছে এসে যখন আপনি ইন্টারভিউ করলেন তখন মনে হলো যে এটা মানে যেগুলো খাবার ডাক্তাররা মনে করে সেটা আপনি খেতে বলছেন, সব উল্টো নাকি? সব উল্টো। হ্যাঁ। তারপরে আমি বিশ্বাস এটুকুটা ছিল যে আপনার বিগত দিনে ভিডিও দেখেছি, অনেক ওয়েট কমেছে। বললাম না, বাঁচার জন্য আমি 1 মাস চেষ্টা করার ফল আজকে আমার ফল তার হাতে নাতে 123 থেকে আজকে 390। আরো কমাতে হবে, আরো কমে যাবে, ঠিক আছে? যা হোক, আরো কমে যাবে আশা করছি। তো এই আর কি, যা মাছ মাংস ডিম সব নিষেধ করে দেওয়া হয়েছিল, তারপরে বলছে ওষুধ খেতে হবে। তাই মাছ মাংস ডিম খাবো না, তাহলে ওষুধ কেন খাবো? যদি মাছ মাংস ডিমেই সমস্যাগুলো করে থাকে তো মাছ মাংস ডিম খেলে তার ওষুধ লাগে না। দেখুন, খাবারের নির্দেশ যদি ভুল থাকে তাহলে আপনি মাছ মাংস ডিম বন্ধ করার পর আপনাকে ওষুধ খেতে হবে। আর খাবার যদি ঠিকঠাক বলে দিই তাহলে আপনার ওষুধই লাগবে না, যেমন ওনার হয়েছে, ওষুধ ছাড়াই কন্ট্রোল হবে। তার কারণ আগে জানতে হবে যে ট্রাইগ্লিসারাইড কোন খাবারে বাড়ে। ট্রাইগ্লিসারাইড নামটা কি? ট্রাই মানে ট্রিপল, 3টে, কি গ্লিসারল, এ তো গ্লুকোজ থেকে। তো যাই হোক, এটা শর্করা থেকে বাড়ে। আমি বারবার বলি যে ট্রাইগ্লিসারাইড শর্করা থেকে বাড়ে। আমার ভিডিও দেওয়া আছে যে কোন খাবারে ট্রাইগ্লিসারাইড বাড়ে আর কি করলে ট্রাইগ্লিসারাইড কমবে, 2খানা আলাদা ভিডিও দেওয়া আছে। তো যাই হোক, ওনার এটা কমেছে। আর প্রথম দিকে 10-12 টাকা ডিম খেয়েছে। ডিম খাওয়ার পরও ওনার তখন আগে প্রেশার ছিল 130/80, আর আজকে 1 মাস পর দেখছি প্রেশার 100/62। তো লোকে বলে ডিম খেয়ে প্রেশার বেড়ে যায়। তো ডিম খেয়ে প্রেশার বাড়লো না কমলো? তাহলে 10-12টা খেয়ে করে ডিম খেলে তো প্রেশার আপনার হয়ে যেত প্রায় 200-র কাছাকাছি হিসেব মতো, যারা বলে না। আমরা বলি ডিমের প্রেশার বাড়ে না। ওই জন্য তার ফল কি, 10-12টা করে ডিম খাওয়ার পরেও ওনার প্রেশার হয়েছে 100/62। উল্টে আমি বলি যে ডিমের প্রেশার কমাতে সাহায্য করে, কারণ ডিমের কুসুমে ভিটামিন K2 আছে। ভিটামিন K2 রক্তনালী থেকে ক্যালসিয়ামকে সরিয়ে নিয়ে হাড়ে নিয়ে যায়। এক, হাড় মজবুত করছে। দ্বিতীয়ত, রক্তনালীর ক্যালসিয়ামজনিত ব্লক দূর হচ্ছে আর রক্ত চলাচল স্বাভাবিক হবে। আর রক্তনালী পরিষ্কার হয়ে গেলে আর রক্ত চলাচল স্বাভাবিক হলে প্রেশার আসতে ধীরে ধীরে স্বাভাবিক হবে। এই জন্য আমি বলি যে ডিম উল্টে কি করে, প্রেশার তো বাড়াই না, উল্টে আপনার প্রেশার কমাতে সাহায্য করছে। এখন প্রেশার কমে গেছে। আর একটা ডিমে কোলেস্টেরল থাকে 187 মিলিগ্রাম, আর আমার বডি ডেলি তৈরি করছে 3000 মিলিগ্রাম। তাহলে কত কম? প্রায় 14খানা ডিমের সমান কোলেস্টেরল বডি রোজ তৈরি করছে, প্রতিদিন তৈরি করছে। তার মধ্যে লিভার তৈরি করে 1000 মিলিগ্রাম কোলেস্টেরল। আর আমার শরীরে যত সেল আছে, কোটি কোটি নয়, ট্রিলিয়ন সেল আছে, সমস্ত সেল মিলিয়ে তৈরি করছে 1000 মিলিগ্রাম কোলেস্টেরল। টোটাল 3000 মিলিগ্রাম কোলেস্টেরল। আর আমি একটা ডিম খেতে ভয় পাই, 2টো খেতে ভয় পাই, 3টে খেতে ভয় পাই। একটা ডিমে মাত্র 187 গ্রাম কোলেস্ট্রল, এবং সেটা গুড কোলেস্ট্রল, ব্যাড কোলেস্ট্রল নয়। ডিমের কুসুমে কি থাকে? ডিমের কুসুমে প্রচুর ওমেগা-3 থাকে। ওমেগা-3 মানে হার্ট, লিভার, কিডনির জন্য ভালো, অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে, ক্যান্সার প্রিভেন্ট করে। ডিমের কুসুমে একমাত্র ভিটামিন সি ছাড়া প্রায় সব ভিটামিন থাকে, এবং সেটা পুষ্টিগুণে সমৃদ্ধ, যা ডিমের সাদা অংশে থাকে না। আর ডিমের কুসুমে প্রচুর কোলিন থাকে, ফ্যাটি লিভার ছাড়া। যেমন ওনার SGPT হাই ছিল, আমাকে যেমন আছে, ওনার ছিল SGPT 48, আর 1 মাস পর এতগুলো ডিম, ঘি, বাটার, মাছ মাংস, রেড মিট খেয়ে, নারকেল তেল খেয়ে SGPT হয়ে গেল 25। কে বলছে? রিপোর্ট বলছে। রিপোর্ট কারা করেন? রিপোর্ট তো আমাদের মতো ডাক্তাররা করেন না। আর ওনার ছিল গ্রেড 3 ফ্যাটি লিভার, লিভারে 12টা বেজে গেছে। গ্রেড 3 ফ্যাটি লিভারও ভালো হবে, আমি আবার পরে দেখিয়ে দেবো। আর লিভার অনেক বড় ছিল, হেপাটোমেগালি ছিল। লিভার ছিল 178.20 mm, কমে যাবে, সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। সেটা পরবর্তীতে আল্ট্রাসাউন্ড করলে পাওয়া যাবে। তো ট্রাইগ্লিসারাইড বাড়ে কোন খাবারে, ট্রাইগ্লিসারাইড কমে কিভাবে, সব বলবো। তো ট্রাইগ্লিসারাইড বাড়ে হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাবারে, শর্করা জাতীয় খাবারে। ম্যাক্রোনিউট্রিয়েন্ট 3 ধরনের হয়, একটা হচ্ছে কার্বোহাইড্রেটস, 2 হচ্ছে প্রোটিন, 3 নম্বর হচ্ছে ফ্যাটি ফুড। তো চর্বি জাতীয় খাবারে, ফ্যাটি ফুডে ট্রাইগ্লিসারাইড বাড়ে না। ট্রাইগ্লিসারাইড বাড়ে শর্করা থেকে, কার্বোহাইড্রেট জাতীয় খাবারে। কার্বোহাইড্রেট জাতীয় খাবার কোনগুলো? যেগুলো আমরা প্রতিনিয়ত খাচ্ছি, এই গাদা গাদা ভাত, রুটি, মুড়ি,
তারপর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, বিভিন্ন রকমের চকলেটস, তারপরে মিষ্টান্ন খাবার, মিষ্টি জাতীয় খাবার, তারপর হচ্ছে আপনার অ্যালকোহল, মদ, এগুলোতে আপনার প্রচুর ট্রাইগ্লিসাইড বাড়ে। যদি ওনার কোনো মদের নেশা ছিল না, উনি কী খেতেন? প্রচুর এই খেতেন, আপনার ভাত রুটি মুড়ি বেশি করে খেতেন, ফাস্ট ফুড খেতেন, জাঙ্ক ফুড খেতেন। তারপরে হচ্ছে আপনার বেকারি আইটেম, কেক, বিস্কিট, কুকিজ, ব্রেড, বাউন্ড ব্রেড, এসবগুলোতে আপনার ট্রাইগ্লিসাইড বেড়ে যায়। ট্রাইগ্লিসাইড ডিমের কুসুমে বাড়ে না, উল্টে ডিমের কুসুম ঘি বাটার কমাতে সাহায্য করে। এইটা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে, দেখুন যে ঘি বাটার ডিমের কুসুম কোলেস্ট্রল কমায়। এর জন্য একটা কন্টেন্ট ভিডিও আমার করা আছে, ফেসবুকে দেখে নেবেন কীভাবে কমায়। তো খাদ্য তালিকা আর কি ছিল? আর হচ্ছে হাঁটাহাঁটি করলে, এক্সারসাইজ করলে ট্রাইগ্লিসাইড কমে আর গুড কোলেস্ট্রল এইচডিএল বাড়ে। তো যাই হোক, ওনার এই নিয়মগুলি ছিল যে ওনাকে বলেছি যে অতিরিক্ত শর্করা থেকে বেরিয়ে আসতে হবে আর রোজ 1 ঘন্টা করে হাঁটতে হবে। হেঁটেছিলেন আপনি প্রতিদিন হেঁটেছেন? আচ্ছা, তো আর খাবার তালিকা কি ছিল? এখন তো রোজার মাস, রোজা চলছে। খাবার তালিকা রোজার আগে বলেছিলাম যে পেট ভরে সবজি খাবেন, স্যালাড খাবেন, আর মাছ মাংস ডিমের মধ্যে একরকম কিছু খাবেন। আর প্রথম দিকে বিএমআর বাড়াতে ঘি বাটার এগুলো খাবেন, পরে আস্তে আস্তে কমাবো বলেছিলাম, তাই তো? হ্যাঁ, তাই বলেছি। আচ্ছা, আর 10টা খেতে দিয়েছিলাম ওনাকে ডিমের ভুজিয়া, সবজি। তাও বলেছিলাম যে সবজি রান্না ভালো না লাগলে আপনি ঘি বা বাটারে ভেজে নেবেন, না পারলে ঘানি সর্ষের তেলে। কলা ভাজা, পটল ভাজা, পেঁপে ভাজা, উচ্ছে ভাজা, কত ভাজা খাবার আছে, বেগুন ভাজা আছে, একটা বেগুন পোড়ালে তো পেট ভরে যায়। তারপরে তারপরে ডিমের ভুজিয়া বলেছিলাম। তারপরে হচ্ছে আপনার বাদাম ভাজা, স্যালাড আছে, পেট ভরবে না। দুপুরে বলেছিলাম পেট ভরে পর্যাপ্ত সবজি খাবেন, স্যালাড খাবেন, মাছ মাংস ডিমের মধ্যে একরকম খাবেন, আর ভাত রুটি মুড়ি এখন তাড়াতাড়ি ছেড়ে দিতে পারলে তাড়াতাড়ি কাজ হয়ে যাবে, আর না পারলে 1 মুঠো, ঠিক আছে? আর তার আগে আমি ভিনিগার জল খেতে বলি, সকালে 2 গ্লাস লেবু ভিনিগার জল, দুপুরে খাওয়ার আগে 1 গ্লাস, সাথে খাওয়ার আগে 1 গ্লাস কুসুম কুসুম গরম জলে 1 চামচ 2 চামচ করে ভিনিগার খেতে বলি, তার সঙ্গে লেবু খেতে বলি। এই তো খাবার, তাই তো? আর বিকেলে দিয়েছিলাম একটা আশ্চর্য খাবার, যেটা বুলেট কফি বলি বা বুলেট প্রুফ কফি। হ্যাঁ, হ্যাঁ, কফি বানাবেন দুধ চিনি ছাড়া। ওর মধ্যে আমি বলেছি 1 চামচ করে ঘি দিতে আর 2 চামচ করে খাবার নারকেল তেল। 3-4 দিন পর অভ্যেস হয়ে গেলে আমি বলেছি ঘিটাকে 1 চামচে 2 চামচ করে দেবেন। কেউ ঘিয়ের বদলে আমুল বাটার দিতে পারেন। এটাকে ভালো করে গুলে নেবেন, খেতে ভালো লাগবে, প্রচুর কাজ হবে। ঘি বাটার, তারপরে কোকোনাট অয়েল হচ্ছে প্রচুর উপকারী জিনিস। এটা গুড ফ্যাট, ব্যাড ফ্যাট নয়। তো এটা আপনার হার্ট, লিভার, কিডনি সবার জন্যই ভালো। চর্বি গলাতে সাহায্য করবে, এনার্জি বাড়ায়, খিদে কন্ট্রোল করতে সাহায্য করে, উপোস করতে সাহায্য করে। এটা আপনার অ্যালজাইমার্স প্রিভেন্ট করতে সাহায্য করে, থাইরয়েডের জন্য খুব ভালো। খেতে কেমন লাগে এখন? এখন ভালো লাগে। প্রথম দিন 2-3 দিন অসুবিধা হচ্ছিল, 2-3 দিন খুব খারাপ লাগবে, কিছু না একটু তেল তেলে লাগবে, তারপরে দেখবেন নেশা হয়ে যাবে, ওই টাইমেলেই খেতে ইচ্ছে করবে। এখন নিষেধ করে দেবো, আর দেবো না, ঠিক আছে? এখন খেতে ভালো লাগে, ভালো এখন খাই তো। এনার্জি বেড়েছে? বেড়েছে। আর এখন যেহেতু আমাদের রোজা চলছে, রামাদান ফাস্টিং চলছে, তো রামাদান ফাস্টিং আপনি সকালে কি খান? আমি সকালে খাই মাছ মাংস বা ডিমের মধ্যে যে কোনো একটা, ডিমের ভিজিয়ে করে নিই সকালে 4টা করে, কিংবা 4টে করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 4টা করে কিনে ওই ঘি দিয়ে বাটার দিয়ে ভিজিয়ে করে নিই। তারপরে আপনার পর্যাপ্ত সবজি পর্যাপ্ত 2-3 রকম সবজি থাকে, আর সালাড থাকে। এইটাই হলো মানে সেহরির খাবার। আর ইফতারের সময়তে আপনার ওই 4 পিস থেকে 6 পিস আপনার ওই মৌসুমী লেবু, আর আঙুর ওই 10 থেকে 12টা আঙুর, আর 2টো করে সিদ্ধ ডিম, আর ওই আপনি ওই পিঙ্ক সল্টটা দিয়েছিলেন, পিঙ্ক সল্ট 500 ml পিঙ্ক সল্ট, যেটা দিয়ে ইফতারি হয়ে গেল। নামাজ পড়ার পরে আবার সে আপনার ওই মাছ ডিম যে কোনো একটা পরে, আর পর্যাপ্ত সবজি আর সালাড হয়ে গেল। 7টার মধ্যে আমি খেয়ে নিই, তারপরে আমি বাকি ওই তাড়াতাড়ি পড়ি, তার খাওয়া বন্ধ, আর কি ওরকম খাই না। এটা হচ্ছে আমার খাওয়ার। রোজাতে হাঁটেন কখন? রোজাতে হাঁটি বলতে হাঁটা হয় না, ওই সকালবেলায় একটু মানে আমি হাঁটি গ্রামটাতে, আর ওই ইফতারের পরে, ইফতার আগে হাঁটবেন, ভালো লাগবে দেখবেন। ইফতার আগে হাঁটলে এনার্জি বেড়ে যাবে, আর ফ্যাট ভাঙলে আর জল আসে, ফ্যাট ভেঙে জল বেরোয়, আর এছাড়া দেখবেন মুখে জল চলে আসবে, বা কোনো কারণে মুখ শুকিয়ে গেলে আপনি তো ইফতার করতে পারছেন, ঠিক আছে? দেখুন নিয়মে ভুল ছিল, ওই জন্য ট্রাইগ্লিসাইড 390 এখনো আছে। এর আরও কমে যেত, আমি বললাম যে এটা আরও কমে যাওয়ার কথা। আঙুর খেতে নিষেধ করেছিলাম ওনাকে, আমি বলেছিলাম যে সাইট্রাস ফ্রুট খাবেন। সাইট্রাস ফ্রুটগুলো তাও দিতাম না, শুধু রোজা বলে আলো করলাম, রোজা না হলে আমি কোনো ফ্রুটসই দিতাম না। তো যাই হোক, ওই আমি বলেছিলাম রোজার জন্য আপনি সাইট্রাস ফ্রুট খেতে পারবেন, মোসাম্বি, কমলালেবু, পেয়ারা, মালটা, খানিকটা আনারস, এগুলো 4 পিস করে খেতে পারবেন, সবগুলো মিলে বা যে কোনো এক রকম, এটাই বলেছিলাম। আর আমি মিষ্টি ফল মানা করেছিলাম অবগত, তার মধ্যে মিষ্টি ফল আঙুর, তরমুজ পড়ছে, এগুলো মানা করি আমি। এই জন্য আপনার
একটু বেড়ে আছে, তাদের আরও কমে যেত। তাহলে 14 দিনে হয়তো খেয়েছিল ওই আঙুরটা, তাহলে রেজাল্ট হয়তো না হয় না, অবশ্যই বিশ্বাস ভরসা আছে তো? অবশ্যই ভরসা আছে বলে তো আমি আবার এলাম আপনার কাছে। ভয় কেটেছে? আমার ভয় কেটে গেছে। আচ্ছা, পেটে ব্যথা বুকে ব্যথা কম কম লাগছে? হ্যাঁ, ওটা কম কম লাগছে, ভালো লাগছে এখন না? ভালো লাগছে এখন। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, খাবার নিয়ম হচ্ছে এটাই, 3 বেলা পেট ভরে সবজি, স্যালাড আর আমিষ, আর না পারলে 1 মুঠো করে ভাত, আর হচ্ছে 1 ঘন্টা করে হাঁটা প্রতিদিন। এই নিয়ম করলে কমে যাবে। ট্রাইগ্লিসাইড ফ্যাটি ফুডে বাড়ে না, ট্রাইগ্লিসাইড বাড়ে শর্করা জাতীয় খাবারে। তো যাই হোক, আর কিছু বলার আছে বক্তব্য আপনার? না, আমার আর নেই। আর কোনো বলার বক্তব্য নেই, ঠিক আছে। আর ওনার আরটা যেটা বেড়েছিল, ওনার ছিল কত ছিল, এলডিএল ছিল 171, সেই এলডিএল হয়ে গেল এখন 100। এলডিএল আমরা সাধারণত বলি 2 রকমের, তার মধ্যে একটা লার্জ পয়েন্ট ফ্লফি, আর একটা হচ্ছে স্মল ডেন্স, ছোট 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 ক্ষুদ্র ক্ষুদ্র। তো স্মল ডেন্স ক্ষুদ্র ক্ষুদ্র এলডিএলটা ক্ষতিকর শরীরের জন্য, হার্টের জন্য ক্ষতিকর। এটা বাড়ে অতিরিক্ত শর্করা জাতীয় খাবারে। আর উপকারী এলডিএল কোনটা, সেটা হচ্ছে লার্জ পয়েন্ট ফ্লফি, বড় বড়টা, যেটা হার্টের পক্ষে উপকার। সেটা বাড়ে কিসে? সেটা বাড়বে লো কার্ব ডায়েটে, আর হাঁটাহাঁটি করলে, ফাস্টিং করলে, আমাদের নিয়মগুলোতে পারে। তো যাই হোক, এই এলডিএল আলাদা করে পার্টিকেল সাইজ কোনো পরীক্ষাতে দেয় না এখন এখানে। তো এটা আমরা বুঝবো কি করে যে কোনটা বেড়েছে? বাড়ার এখন বোঝার উপায় নেই, টোটাল ভলিউমটা দিয়ে দেয়। অর্থাৎ খারাপটা বাড়লো না ভালোটা বাড়লো বোঝার উপায় নেই। ওই জন্য আমি এক কথা বলে দিই যে আমার নিয়মে আসার পর ট্রাইগ্লিসাইড আর ভিএলডিএল যদি কমে যায়, সেক্ষেত্রে এলডিএল বাড়লে ভয়ের কিছু নেই। আমার নিয়মে আসার পর যদি এসজিপিটি, এসজিওটি, ট্রাইগ্লিসাইড, ভিএলডিএল আর সুগার কমে যায়, সেক্ষেত্রে এলডিএল বাড়লে ভয়ের কিছু নেই, বরঞ্চ উপকারী। তবে আলাদা পার্টিকেল সাইজ দেখার জন্য যে কোনটা বেড়েছে, লার্জ পয়েন্ট না স্মল পয়েন্টটা বেড়েছে, এটা দেখার জন্য একটা টেস্ট আছে। এই পরীক্ষাটার নাম হচ্ছে অ্যাডভান্স লিপিড প্রোফাইল। কোথাও জানা, কোথায় আমাদের দেশে কোথাও পরীক্ষা হয় এটা এখন আমার জানা নেই। আর আরেকটা পরীক্ষা আছে ভার্টিক্যাল অটো প্রোফাইল অফ এলডিএল। এইগুলোতে আপনার পার্টিকুলার কোন পার্টিকেলটা বেড়েছে জানা যায়, ভালোটা ভালো না খারাপটা ভালো। তো একটা সাধারণভাবে জেনে রাখবেন, যারা অতিরিক্ত শর্করা নির্ভর খাবার খান, তাদের ক্ষেত্রে আপনার ওই স্মল ডেন্স বা ক্ষতিকর এলডিএলটা বেড়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু হার্টের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আর আমাদের নিয়মে এসে এলডিএল যদি বেড়ে যায়, ভয় পাবেন না, কিচ্ছু হবে না। তো যাই হোক, ভালো থাকবেন, আপনার দীর্ঘ সুস্থ জীবন কামনা করছি। আর ভিডিওটা সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা আমি এখানেই শেষ করছি।